সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ৫০ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। কাবুল থেকে পাগমান ২০ মাইল রাস্তা, বাস চলাচল আছে। সমস্ত শহরটা গড়ে তোলা হয়েছে পাহাড়ের থাকে থাকে। দূর থেকে মনে হয় যেন একটা শাক কাত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ভাঁজে ভাঁজে ছোট ছোট বাংলো, অনেকটা ইতালিয়ান ভিলার মতো। সমস্ত পাগমান শহর জুড়ে আপেল নাশপাতির গাছ বাংলোগুলোকে ঘিরে রেখেছে, আর চূড়ার বরফ গলা ঝর্ণা রাস্তার এক পাশের নালা দিয়ে থাকে থাকে নেমে এসেছে। পিচ ঢালা পরিষ্কার রাস্তা দিয়ে উঠছি আর দেখছি দুদিকে ঘন সবুজের নিবিড় স্তব্ধ সুষুপ্তি। কোনো দিকে কোনো প্রকার জীবনযাত্রার চঞ্চলতা নেই। কঠিন পাথরের খাড়া দেয়াল নেই, ঘিনঘিনে হলদে রঙের বাড়িঘর দৌড় নেই। কিছুতেই মনে হয় না যে নিরস কর্কশ আফগানিস্তানের ভিতর দিয়ে চলেছি। থেকে থেকে ভুল লাগে, আর চোখ চেয়ে থাকে সামনের মোড় ফিরতেই নেবুর ঝুড়ি কাঁধে খাসিয়া মেয়েগুলোকে দেখব বলে। বাদশাহ আমির ওমরা নিয়ে গ্রীষ্মকালটা এখানে কাটান। এক সপ্তাহের জন্য তামাম আফগানিস্তান এখানে জড়ো হয় জাশন বা স্বাধীনতা দিবসের আমোদ আহ্লাদ করার জন্য। দল বেঁধে আপন আপন তাঁবু সঙ্গে নিয়ে এসে তারা রাস্তার দুদিকে যেখানে সেখানে সেগুলো খাটায়। সমস্ত দিন কাটায় চাঁদমারি, মঙ্গল নাচ, পল্টনের কুচকাওয়াজ দেখে, না হয় চায়ের দোকানে আড্ডা জমিয়ে। রাত্রে তাঁবুতে তাঁবুতে শুরু হয় গানের মজলিস। আজিয়ে নিশীথে প্রিয়া অধরেতে চুম্বন যদি পাই, জোয়ান হইব গোড়া হতে তবে এ জীবন দোহরাই। এ ধরনের ওস্তাদি গানের রেওয়াজ নেই প্রায়। হরেক রকম ফতুজানকে অনেক রকম সাধ্য সাধনা করে ডাকাডাকি করা হচ্ছে এসব গানের আসল ঝোঁক। মাঝে মাঝে একজন অতিরিক্ত উৎসাহে লাফ দিয়ে উঠে ২-৪ চক্কর নাচভি দেখিয়ে দেয়, আর সবাই গানের ফাঁকে ফাঁকে শাবাশ শাবাশ বলে নাচনেওয়ালাকে উৎসাহ দেয়। এরকম মজলিসে বেশিক্ষণ বসা কঠিন। বন্ধ ঘরে যদি সবাই সিগারেট ফোঁকে, তবে নিজেকেও সিগারেট ধরাতে হয়, না হলে চোখ জ্বালা করে, গলা খুসখুস করতে থাকে। এসব মজলিসে আপনিও যদি মনের ভিতর কোনো ফতুজান বা কদম্ববন বিহারিনীর ছবি এঁকে গলা মিলিয়ে, না মিললেও আপত্তি নেই, চিৎকার করে গান না জোড়েন, তবে দেখবেন ক্রমেই কানে তালা লেগে যাচ্ছে, শেষটায় ফাটার উপক্রম। রাগবি খেলার সঙ্গে এসব গানের অনেক দিক দিয়ে মিল আছে, তাই এর রস ভোগ করতে হয় বেশ একটু তফাতে আলগোছে দাঁড়িয়ে। কিন্তু আমার বারবার মনে হলো পাগমান হৈহল্লার জায়গা নয়। নির্ঝরের ঝরঝর, পত্রপল্লবের মৃদু মর্মর, অচেনা পাখির একটানা কুজন, পচা পাইনের সোঁদা সোঁদা গন্ধ, সব শুদ্ধ মিলে গিয়ে এখানে বেলা দ্বিপ্রহরেও মানুষের চোখে তন্দ্রা আসে। ভর গ্রীষ্মকাল, গাছের তলায় বসলে তবু শীত শীত করে, কোটের কলারটা তুলে দিতে ইচ্ছে করে। মনে হয় পেয়ালা, প্রিয়া, কবিতার বই কিছুরই প্রয়োজন নেই, একখানা র্যাপার পেলে ওমটা ঠিক জমত। ঘুমিয়ে পড়েছিলুম, চোখ মেলে দেখি এক অপরূপ মূর্তি, কাঁচা পাকা লম্বা দাড়িওয়ালা, ঘামে ভেজা, আজন্ম অস্নাত অধৌত, পিঠ দন্ত কৌমুদি বিকশিত করে এক আফগান সামনে দাঁড়িয়ে। এরূপ আফগান অনেক দেখেছি, কিন্তু এর পরনে ধারালো ক্রিজওয়ালা সদ্য নূতন কালো পাতলুন, কালো ওয়েস্টকোট, স্টার্চ করা শক্ত শার্ট, কোন ভাঙা স্টিফ কলার, কালো টাই, ২ বোতামওয়ালা নব্য কাটের মর্নিং কোট, আর এক মাথা বাবরি চুলের উপর ১.৫ ফুট উঁচু চকচকে সিল্কের অপেরা হ্যাট। সবকিছু আনকোড়া, ঝাঁ চকচকে নূতন। দেখে মনে হলো যেন এইমাত্র দর্জির কার্ডবোর্ডের বাক্স থেকে বের করে গাছতলায় দাঁড়িয়ে পড়া হয়েছে। যা তা দেরেশি নয়, ১৬ আনা মর্নিং স্যুট। প্যারেডের দিনে লাট বেলাট এরকম স্যুট পরে সেলুট নেন। বেল্টের অভাবে পাজামার নোংরা নেওয়ার দিয়ে পাতলুন বাঁধা। কালো ওয়েস্টকোট আর পাতলুনের সঙ্গমস্থল থেকে এক মুঠো ধবধবে সাদা শার্ট বেরিয়ে এসেছে। টাইটাও ওয়েস্টকোটের উপরে ঝুলছে। বাঁ হাতে পাগড়ির কাপড় দিয়ে বানানো বোঁচকা, ডান হাতে ফিতেই বাঁধা একজোড়া নূতন কালো বুট। তখন ভালো করে তাকিয়ে দেখি পায়ে জুতো মোজা নেই। আমাকে পশতু ভাষায় অভিবাদন করে মোচকাটা কাঁধে ফেলে লম্বা হাতে বুট জোড়া দোলাতে দোলাতে
ওরাং ওটাংয়ের মতো বড় রাস্তা দিয়ে রওনা হলো। আমি তো ভেবে ভেবে কোনো কুল কিনারা পেলুম না যে এরকমের আফগান এই ধরনের স্যুট পেলেই বা কোথায়, আর এর প্রয়োজনই বা তার কি। কিন্তু ওই এক মূর্তি নয়, বন থেকে বেরোবার আগে হুবহু এক দ্বিতীয় মূর্তির সঙ্গে সাক্ষাৎ। সে দেখি এক মুচির সামনে উবু হয়ে বসে গল্প জুড়েছে, আর মুচি তার বুটের তলায় লোহা ঠুকে ঠুকে আলপনা এঁকে দিচ্ছে। পরের দিন আমানুল্লাহর বক্তৃতা। সভায় যাবার পথে এরকম আরও ডজনখানেক মূর্তির সঙ্গে দেখা হলো। সেখানে গিয়ে দেখি সবার সবচেয়ে ভালো জায়গায় প্ল্যাটফর্মের মুখোমুখি প্রায় 100 লোক এরকম মর্নিং স্যুটের ইউনিফর্ম পরে বসে আছে। এরাই প্রথম আফগান পার্লামেন্টের সদস্য। যে তাজিক, হাজারা, মঙ্গল, পাঠান আপন আপন জাতীয় পোশাক পরে এতকাল স্বচ্ছন্দে ঘরে বাইরে ঘোরাফেরা করেছে, বিদেশির মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করেছে, আজ তারা বিকট বিজাতীয় বেশভূষা ধারণ করে সভাস্থলে কাঠের মতো বসে আছে। শুনেছি অনভ্যাসের ফোঁটা চড়চড় করে, কিন্তু এদের তো শুধু কপালে ফোঁটা দেওয়া হয়নি, সর্বাঙ্গে যেন কৃষ্ণচন্দন লেপে দেওয়া হয়েছে। আমানুল্লাহ দেশের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে অনেক খাঁটি কথা বললেন। কাবুলের লোক হাততালি দিল। সদস্যদের তালিম দেওয়া হয়েছিল কিনা জানি নে, তারা এলো পাতাড়ি হাততালি দিয়ে লজ্জা পেয়ে এদিক ওদিক তাকায়। ফরেন অফিসের কর্তারা আরও বেশি লজ্জা পেয়ে মাথা নিচু করেন। বিদেশি রাজদূতেরা অপলক দৃষ্টিতে আমানুল্লাহর দিকে তাকিয়ে। সেদিন বুঝতে পারলুম রাজদূত হতে হলে কতদূর আত্মসংযম, কত জোর চিত্ত জয়ের প্রয়োজন। জানি স্যুট ভালো করে পরতে পারা না পারার উপর কিছুই নির্ভর করে না, কিন্তু তবু প্রশ্ন থেকে যায়, কি প্রয়োজন ছিল লেফাফা দুরস্ত হওয়ার লোভে 150 জন গাঁও বুড়াকে লাঞ্ছিত করে নিজে বিড়ম্বিত হওয়ার? আমানুল্লাহর বক্তৃতা এরা কতদূর বুঝতে পেরেছিল জানি নে। ভাষা এক হলেই তো আর ভাবের বাজারের বেচাকেনা সহজ সরল হয়ে ওঠে না। শুনেছি পুরানো বোতলও নাকি নয়া মদ সইতে পারে না। গ্রীষ্মকালটা কাটল ক্ষেত খামারের কাজ দেখে দেখে। আমাদের দেশে সে সুবিধে নেই। ঠাঠা রোদ্দুর, ঝমাঝম বৃষ্টি, ভলভলে কাদা আর লিকলিকে জোঁকের সঙ্গে একটা রফারফি না করে আমাদের দেশের ক্ষেত খামারের পয়লা দিকটা রসিয়ে রসিয়ে উপভোগ করার উপায় নেই। এদেশের চাষবাসের বেশিরভাগ শুকনো শুকনিতে হয়। শীতের গোড়ার দিকে বেশ ভালো করে এক দফা হাল চালিয়ে দেয়, তারপর সমস্ত শীতকাল ধরে চাষির আশা যেন বেশ ভালো রকম বরফ পড়ে। অদৃষ্ট প্রসন্ন হলে বার কয়েক ক্ষেতের উপর বরফ জমে আর গলে, জল চুইয়ে চুইয়ে অনেক নিচে ঢোকে আর সমস্ত ক্ষেতটাকে বেশ নরম করে দেয়। বসন্তের শুরুতে কয়েক পশলা বৃষ্টি হয়, কিন্তু মাঠঘাট ডুবে যায় না। আধা ভেজে আধা শুকনোতে তখন ক্ষেতের কাজ চলে। নালার ধারে গাছতলায় একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে বসে ক্ষেতের কাজ দেখতে কোনো অসুবিধা হয় না। তারপর গ্রীষ্মকালে চতুর্দিকে পাহাড়ের উপরকার জমা বরফ গলে কাবুল উপত্যকায় নেমে এসে খাল নালা ভরে দেয়। চাষিরা তখন নালায় বাঁধ দিয়ে দুপাশের ক্ষেতকে নাইয়ে দেয়। ধান ক্ষেতের মতো আল বেঁধে বেবাক জমি টইটুম্বুর করে দিতে হয় না। কোন চাষির কখন নালায় বাঁধ দেবার অধিকার সে সম্বন্ধে বেশ কড়াকড়ি আইন আছে। শুধু তাই নয়, নালার উজান ভাটির গায়ে গায়ে জলের ভাগবাটোয়ারার কী বন্দোবস্ত তারও পাকাপাকি শর্ত সরকারের দফতরে লেখা থাকে। মাঝে মাঝে মারামারি মাথা ফাটাফাটি হয়, কিন্তু কাবুল উপত্যকার চাষারা দেখলুম বাঙালি চাষার মতোই নিরীহ, মারামারির চেয়ে গালাগালি বেশি পছন্দ করে। তার কারণ বোধহয় এই যে কাবুল উপত্যকা বাংলাদেশের জমির চেয়েও উর্বরা। তার উপর তাদের আরেকটা মস্ত সুবিধা এই যে তারা শুধু বৃষ্টির উপর নির্ভর করে না। শীতকালে যদি যথেষ্ট পরিমাণে বরফ পড়ে তাদের ক্ষেত ভরে যায়, অথবা যদি পাহাড়ের বরফ প্রচুর পরিমাণে গলে নেমে আসে তাহলে তারা আর বৃষ্টির তোয়াক্কা করে না। কাবুলের লোক তাই বলে, কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়। আমার বাড়ির সামনে দিয়ে প্রায় 10 হাত চওড়া একটি নালা বয়ে যায়। তার দুদিকে 2 সারি উঁচু চিনার গাছ, তারই নিচে দিয়ে পায়ে চলার পথ।
আমি সেই পথ দিয়ে নালা উজিয়ে উজিয়ে অনেক দূরে গিয়ে একটা পঞ্চবটির মতো 5 চিনারের মাঝখানে বর্ষাতি পেতে আরাম করে বসতুম। একটু উজানে নালায় বাঁধ দিয়ে আরেক চাষা তার ক্ষেত নেওয়াচ্ছে। আমি যে ক্ষেতের পাশে বসে আছি, তার চাষা আমার সঙ্গে নানা রকম সুখ দুঃখের কথা কইছে। এ দুজনের কান মসজিদের দিকে। কখন আসরের নামাজের আজান পড়বে, তখন আমার চাষার পালা। আজান পড়া মাত্রই সে উপরের মাঠের পাথর কাদা সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কুলকুল করে নিচের বাঁধের জল ভর্তি হতে শুরু করে। চাষা তার বাঁধ আগে থেকেই তৈরি করে রেখেছে। ব্যস্ত সমস্ত হয়ে সে তখন বাঁধের তদারক করে বেড়ায়। কাঠের শাবল দিয়ে মাঝে মাঝে কাদা তুলে সেটাকে আরো শক্ত করে দেয়। ক্ষেতের ঢেলা মাটি এদিক ওদিক সরিয়ে দিয়ে বানের জলের পথ করে দেয়। শিলওয়ারটা হাঁটুর উপরে তুলে কোমরে গুঁজে নিয়েছে। জামাটা খুলে গাছতলায় পাথর চাপা দিয়ে রেখেছে, আর পাগড়ির লেজ দিয়ে মাঝে মাঝে কপালের ঘাম মুছছে। আমি ততক্ষণে তার হুঁকোটার তদারক করছি। সে মাঝে মাঝে এসে 2-1টা দম দেয়, আর পাগড়ির লেজ দিয়ে হাওয়া খায়। আমাদের চাষার গামছা আর কাবুলি চাষার পাগড়ি দুই এক বস্তু। হেন কর্ম নেই যা গামছা আর পাগড়ি দিয়ে করা যায় না, ইস্তেক মাছ ধরা পর্যন্ত। যদিও আমাদের নালায় সবসময় দেখেছি অতি নগণ্য পোনা মাছ। বেশ বেলা থাকতে মেয়েরা কলসি মাথায় জলকে আসত। গোড়ার দিকে আমাকে দেখে তারা মুখের উপর ওড়না টেনে দিত। আমাদের দেশের চাষির বউ যেরকম ভদ্রনোককে দেখলে লজ্জা পায়, তবে এদের লজ্জা একটু কম। ডান হাত দিয়ে বুকের উপর ওড়না টেনে বাঁ হাত দিয়ে হাঁটুর উপরে পাজামা তুলে এরা প্রথম দর্শনে আরবি ঘোড়ার মতো ছুট দেয়নি। আর অল্প কয়েকদিনের ভিতরেই তারা আমার সামনে স্বচ্ছন্দে আমার চাষা বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। কিন্তু চাষা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিন টিকল না। তার জন্য সম্পূর্ণ দায়ী মুইনুস সুলতানে। চাষাই বলল, সে প্রথমটায় তার চোখকেই বিশ্বাস করেনি যখন দেখতে পেল তারই আগা, মানে তার ভদ্রলোক বন্ধু মুইনুস সুলতানের সঙ্গে তোপবাজি মানে টেনিস খেলছেন। আমি তাকে অনেক করে বোঝালুম যে তাতে কিছু মাত্র এসে যায় না। সেও সায় দিল, কিন্তু কাজের বেলায় দেখলুম সে আর আমাকে তামাক সাজতে দেয় না। আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারে না। তোর বদলে হঠাৎ সুমা বলতে আরম্ভ করেছে, আর সম্মানার্থে বহু বচন যদি বা সর্বনামে ঠিক রাখে, তবু ক্রিয়াতে এক বচন ব্যবহার করে নিজের ভুলে নিজেই লজ্জা পায়। ভাষা শুধরাতে গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলে, আর কিছুতেই ভুলতে পারে না যে আমি মুইনুস সুলতানের সঙ্গে তোপবাজি খেলি। আমাদের তেলতেলে বন্ধুত্ব কেমন যেন কড়কড়ে হয়ে গেল। কিন্তু লেনদেন বন্ধ হয়নি। যতদিন গায়ে ছিলুম প্রায় মুরগিটা আন্ডাটা দিয়ে যেত। দাম নিতে চাইতো না, কেবল আব্দুর রহমানের থাবার ভয়ে যা নিতান্ত না নিলে চলে না তাই নিতে স্বীকার করত। হেমন্তের শেষের দিকে ফসল কাটা যখন শেষ হয়ে গেল, তখন চাষা কাঠুরে হয়ে গেল। আমাকে আগের থেকেই বলে রেখেছিল। একদিন দেখি 5 গাধা বোঝাই শীতের জ্বালানি কাঠ নিয়ে উপস্থিত। আব্দুর রহমানের মতো খুঁতখুঁতে লোকও উচ্চকণ্ঠে স্বীকার করল যে এরকম 1 নম্বরের নিমতার নিমখুস্ক মানে আধা ভেজা কাঠ কাবুল বাজারের কোথাও পাওয়া যায় না। আমাকে বুঝিয়ে বলল যে সম্পূর্ণ শুকনো হলে কাঠ তাড়াতাড়ি জ্বলে গিয়ে ঘর বড্ড বেশি গরম করে তোলে, তাতে আবার খরচাও হয় বেশি। আর যদি সম্পূর্ণ ভেজা হয় তাহলে গরমের চেয়ে ধুঁয়ে বেশি বেরোয়, যদিও তাতে খরচা কম। এবারে দাম দেবার বেলায় প্রায় হাতাহাতির উপক্রম। আমি তাকে কাবুলের বাজার দর দিতে গেলে সে শুধু বলে যে কাবুলের বাজারে সে অত দাম পায় না। অনেক তর্কাতর্কির পর বুঝলুম যে বাজারের দরের বেশ খানিকটা পুলিশ ও তাদের ইয়ার বক্সিকে দিয়ে দিতে হয়। শেষটায় গোলমাল শুনে মাদাম জিরার এসে মিটমাট করে দিয়ে গেলেন। আমাদের দিলখোলা বন্ধুত্ব প্রায় লোপ পাবার মতো অবস্থা হলো যেদিন সে শুনতে পেল আমি সৈয়দ। তারপর দেখা হলেই সে তার মাথার পাগড়ি ঠিক করে বসায় আর আমার হাতে চুমো খেতে চায়। আমি যতই বাধা দিই সে ততই কাতর নয়নে তাকায় আর পাগড়ি বাঁধে আর খোলে। তামাক সাজার সত্য যুগের কথা ভেবে নিঃশ্বাস ফেলল। ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস,
কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না। তারপর আর কিছুতেই জোড়া লাগে না। হেমন্তের গোড়ার দিকে শান্তিনিকেতন থেকে মৌলানা জিয়াউদ্দিন এসে কাবুলে পৌঁছলেন। বাগদানাফ, বেনওয়া, মৌলানা আমাতে মিলে চারইয়ারই জমে উঠল। জিয়াউদ্দিন অমৃতসরের লোক। 1921 সালের খিলাফত আন্দোলনে যোগ দিয়ে কলেজ ছাড়েন। 1922 সালে শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের শিষ্য হন এবং পরে ভালো বাংলা শিখেছিলেন। বেশ গান গাইতে পারতেন, আর রবীন্দ্রনাথের অনেক গান পাঞ্জাবিতে অনুবাদ করে মূল সুরে গেয়ে শান্তিনিকেতনের সাহিত্য সভায় আসর জমাতেন। এখানে এসে সেসব গান খুব কাজে লেগে গেল। কাবুলের পাঞ্জাবি সমাজ তাকে লুফে নিল। মৌলানা ভালো ফার্সি জানতেন, সেজন্য কাবুলিরাও তাকে খুব সম্মান করত। কিন্তু চারইভারি সভাতে ভাঙন ধরল। বাগদানাফের শরীর ভালো যাচ্ছিল না। তিনি চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতনে চলে গেলেন। বেনওয়া সাহেব তখন বড্ড মনমরা হয়ে গেলেন। কাবুলে তিনি কখনো খুব আরাম বোধ করেননি। অ্যান্ড্রুজ পিয়ারসনকে বাদ দিলে বেনওয়া ছিলেন রবীন্দ্রনাথের খাঁটি সমাজদার। শান্তিনিকেতনের কথা ভেবে ভেবে ভদ্রলোক প্রায়ই উদাস হয়ে যেতেন আর খামোখা কাবুলের নিন্দা করতে আরম্ভ করতেন। বেনওয়া সাহেবই আমাকে একদিন রাশিয়ান এম্বাসিতে নিয়ে গেলেন। প্রথম দর্শনেই তাভারিশ দেমিদভকে আমার বড় ভালো লাগলো। রোগা চেহারা, সাধারণ বাঙালির মতন উঁচু, সোনালি চুল, চোখের লোম পর্যন্ত সোনালি, শীর্ণ মুখ আর দুটি উজ্জ্বল তীক্ষ্ণ নীল চোখ। বেনওয়া যখন আলাপ করিয়ে দিচ্ছিলেন তখন তিনি মুখ খোলার আগেই যেন চোখ দিয়ে আমাকে অভ্যর্থনা করে নিচ্ছিলেন। সাধারণ কন্টিনেন্টালের চেয়ে একটু বেশি ঝুঁকে তিনি হ্যান্ডশেক করলেন আর হাতের চাপ দেওয়ার মাঝ দিয়ে অতি সহজ অভ্যর্থনার সহৃদয়তা প্রকাশ করলেন। তার স্ত্রীরও রেশমি চুল, তবে তিনি বেশ মোটাসোটা আর হাসি খুশি মুখ। কোথাও কোনো অলংকার পরেননি, লিপস্টিক রুশ তো নয়। হাত দুখানা দেখে মনে হলো ঘরের কাজকর্মও বেশ খানিকটা করেন। সাধারণ মেয়েদের কপালের চেয়ে অনেক চওড়া কপাল, মাথার মাঝখানে সিঁথি, আর বাঙালি মেয়েদের মতন অযত্নে বাঁধা এলো খোঁপা। কর্তা কথা বললেন ইংরেজিতে, গিন্নি ফরাসিতে। অভিজ্ঞান শেষ হতে না হতেই তাভারিশ দেমিদভ বললেন, চা, অন্য পানীয় কি খাবেন বলুন। ইতিমধ্যে দেমিদভ পাপিরোসি, এক ধরনের রাশিয়ান সিগারেট, বাড়িয়ে দিয়ে দেশলাই ধরিয়ে তৈরি। আমি বাঙালি। বেনওয়া সাহেব শান্তিনিকেতনে থেকে থেকে আধা বাঙালি হয়ে গিয়েছেন, আর রাশিয়ানরা যে চা খাওয়াতে বাঙালিকেও হার মানায় সে তো জানা কথা। তবে খাওয়ার কায়দাটা আলাদা। টেবিলের মাঝখানে সামোভার, তাতে জল টকবক করে ফুটছে। এদিকে টি পটে সকালবেলা মুঠো পাঁচেক চা আর গরম জল দিয়ে একটা ঘন মিষ্কালো লিকার তৈরি করা হয়েছে। সেটা অবশ্য ততক্ষণে জুড়িয়ে হিম হয়ে গিয়েছে। টি পট হাতে করে প্রত্যেকের পেয়ালা নিয়ে মাদাম সুধান, কতটা দেব বলুন? পোয়াটাক নিলেই যথেষ্ট। সামোভারের চাবি খুলে টকবগে গরম জল তাতে মিশিয়ে নিলে দুয়ে মিলে তখন বাঙালির চায়ের রং ধরে। কায়দাটা মন্দ নয়। একই লিকার দিয়ে কখনো কড়া কখনো ফিকে যা খুশি খাওয়া যায়। দুধের রেওয়াজ নেই, দুধ গরম করার হাঙ্গামও নেই। সকালবেলাকার তৈরি লিকারে সমস্ত দিন চলে। সামোভারটি দেখে মুগ্ধ হলুম। রূপোর তৈরি, দুদিকের হ্যান্ডেল, উপরের মুকুট, জল খোলার চাবি, দাঁড়াবার পা, সবকিছুতেই পাকা হাতের সুন্দর সুদক্ষ সূক্ষ্ম কাজ করা। তারিফ করে বললুম, আপনাদের রূপোর তাজমহলটি ভারী চমৎকার। দেমিদভের মুখের উপর মিষ্টি লাজুক হাসি খেলে গেল। ছোট ছেলেদের প্রশংসা করলে যেরকম হয়। মাদাম উচ্ছ্বসিত হয়ে বেনওয়া সাহেবকে বললেন, আপনার ভারতীয় বন্ধু ভালো কমপ্লিমেন্ট দিতে জানেন। আমার দিকে তাকিয়ে বললেন, তাজমহল ছাড়া ভারতীয় আর কোনো ইমারতের সঙ্গে তুলনা দিলে কিন্তু চলতো না মসিও। আমি ওই একটির নাম জানি, ছবি দেখেছি। তখন দেমিদভ বললেন, সামোভারটি তুলা শহরে তৈরি। আমার মাথার ভিতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। বললুম, কোথায় যেন চেকভ না গোর্কির লেখাতে একটা রাশিয়ান প্রবাদ পড়েছি,
তুলাতে সামোভার নিয়ে যাওয়ার মতো। আমরা বাংলাতে বলি তেলা মাথায় তেল ঢালা। ক্যারিং কোল টু নিউক্যাসল, বরেলি মেয়ে বাঁচলে জানা ইত্যাদি সবকটাই আলোচিত হলো। আমার ফরাসি প্রবাদটিও মনে পড়ছিল, প্যারিসে আপন স্ত্রী নিয়ে যাওয়া। কিন্তু অবস্থা বিবেচনা করে সেটা চেপে রাখলুম। হাফিজও যখন বলেছেন, আমি কাজী নই মোল্লাও নই, আমি কোন দুঃখে তবা করতে যাব। আমি ভাবলুম, আমি ফরাসি নই, আমার কি দায় রসালো প্রবাদটা দাখিল করবার। দেমিদফ আমাকে জিজ্ঞাসা করলেন, ভারতবর্ষের লোক রাশান কথা সাহিত্য পড়ে কিনা। আমি বললুম, গোটা ভারতবর্ষ সম্বন্ধে কোনো মত দেওয়া কঠিন, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বলতে পারি, সেখানে এককালে ফরাসি সাহিত্য যে আসন নিয়েছিল, সেটা কয়েক বৎসর হলো রুশকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের অনেক গুণী বলেন, চেখভ পাসার চেয়ে অনেক উঁচু দরের স্রষ্টা। বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষই যে ক্রমে ক্রমে রুশ সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে, সে সম্বন্ধে বেনওয়া সাহেব তখন অনেক আলোচনা করলেন। ভারতবাসীর সঙ্গে রুশের কোন জায়গার মনের মিল, অনুভূতির ঐক্য, বাতাবরণের সাদৃশ্য, সে সম্বন্ধে নিরপেক্ষ বেনওয়া অনেকক্ষণ ধরে আপন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা সুন্দর ভাষায় মজলিসি কায়দায় পরিবেশন করলেন। শান্তিনিকেতন লাইব্রেরিতে যে প্রচুর রাশান নভেল, ছোট গল্পের বই মজুদ আছে, সে কথা বলতেও ভুললেন না। দেমিদফ বললেন, রাশানরা প্রাচ্য না পাশ্চাত্যের লোক, তার স্থির বিচার এখনো হয়নি। সামান্য একটা উদাহরণ নিন না। খাঁটি পশ্চিমের লোক শার্ট পাতলুনের নিচে গুঁজে দেয়। খাঁটি প্রাচ্যের লোক, তা সে আফগানি হোক আর ভারতীয়ই হোক, কুর্তাটা ঝুলিয়ে দেয় পাজামার উপরে। রাশানরা এই দু দলের মাঝখানে। শার্ট পরলে সেটা পাতলুনের নিচে গোঁজে, রাশান কুর্তা পরলে সেটা পাতলুনের উপর ঝুলিয়ে দেয়। সে কুর্তাও আবার প্রাচ্য কায়দায় তৈরি, তাতে অনেক রং, অনেক নকশা। দেমিদফের মতো অত শান্ত ধীর কথা বলতে আমি কম লোককেই শুনেছি। ইংরেজি যে খুব বেশি জানতেন তা নয়, তবু যেটুকু জানতেন তার ব্যবহার করতেন বেশ ভেবেচিন্তে, সযত্নে শব্দ বাছাই করে করে। রাশান সাহিত্যে আমার শখ দেখে তিনি টলস্টয়, গোর্কি ও চেকভ, ইয়াসনায়া পলিয়ানাতে যেসব আলাপ আলোচনা করেছিলেন, তার অনেক কিছু বর্ণনা করে বললেন, জারের আমলে তার সবকিছু প্রকাশ করা সম্ভব হয়নি, কারণ টলস্টয় আপন মতামত প্রকাশ করার সময় জারকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতেন। জারের পতনের পর নতুন সরকার এতদিন নানান জরুরি কাজে ব্যস্ত ছিল। এখন আস্তে আস্তে কিছু কিছু ছাপা হচ্ছে ও সঙ্গে সঙ্গে নানা রহস্যের সমাধান হচ্ছে। আমি বললুম, সে কি কথা, আমরা তো শুনেছি আপনারা আপনাদের প্রাক বলশেভিক সাহিত্য সম্বন্ধে বিশেষ উৎসাহিত নন। মাদামের মুখ লাল হয়ে উঠল, একটু উত্তেজনার সঙ্গে বললেন, নিশ্চয়ই ইংরেজের প্রপাগান্ডা। আমি আমার ভুল খবরের জন্য হন্তদন্ত হয়ে মাপ চেয়ে বললুম, আমরা রাশান জানি নে, আমরা চেকভ পড়ি ইংরেজিতে, লাল রুশের নিন্দাও পড়ি ইংরেজিতে। দেমিদফ চুপ করেছিলেন। ভাব দেখে বুঝলুম তিনি ইংরেজ কি করে না করে, কি বলে না বলে, সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। আপন বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে অসত্য আপনার থেকে বিলোপ পাবে, সেই বিষয়ে তার দৃঢ় বিশ্বাস তার মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে বারে বারে প্রকাশ পাচ্ছিল। আমরা এসেছিলুম 4টের সময়, এখন বাজে প্রায় 7টা। এর মাঝে যে কত পাপিরসি পুড়ল, কত চা চলল গল্পের তোড়ে, আমি কিছুমাত্র লক্ষ্য করিনি। 1 কাপ চা শেষ হতেই মাদাম সেটা তুলে নিয়ে এঁটো চা একটা বড় পাত্রে ঢেলে ফেলেন। লিকার ঢেলে গরম জল মিশিয়ে চিনি দিয়ে আমার অজানাতেই 1 কাপ সামনে রেখে দেন। জিজ্ঞাসা পর্যন্ত করেন না কতটা লিকারের প্রয়োজন। 2-1 বার দেখেই আমার পরিমাণটা শিখে নিয়েছেন। আমি কখনো ধন্যবাদ দিয়েছি, কখনো টলস্টয় গোর্কির তর্কের ভিতরে ডুবে যাওয়ায় লক্ষ্য করিনি বলে পরে অনুতাপ প্রকাশ করেছি। কথার ফাঁকে মাদাম বললেন, আপনারা এখানেই খেয়ে যান। আমি অনেক ধন্যবাদ দিয়ে বললুম, আরেকদিন হবে। বেনওয়া সাহেব তো ছিলে ছেঁড়া ধনুকের মতো লাফ দিয়ে উঠে বললেন, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আজ উঠি,
বড্ড বেশিক্ষণ ধরে আমরা বসে আছি। আমি একটু বোকা বনে গেলুম। পরে বুঝতে পারলুম বেনওয়া সাহেব খাওয়ার নেমন্তন্নটা অন্য অর্থে ধরে নিয়ে লজ্জা পেয়েছেন। মাদামও দেখি আস্তে আস্তে বেনওয়ার মনের গতি ধরতে পেরেছেন। তখন লজ্জায় টকটকে লাল হয়ে বললেন, না মসিও, আমি সে অর্থে বলিনি। আমি সত্যি আপনাদের গালগল্পে ভারী খুশি হয়ে ভাবলুম দুমুঠো খাবার জন্যে কেন আপনাদের আড্ডাটা ভঙ্গ হয়। দেমিদভ চুপ করেছিলেন। ভালো করে কুয়াশাটা কাটাবার জন্যে বললেন, পশ্চিম ইউরোপীয় এটিকেটে এরকম খেতে বলার অর্থ হয়তো তোমরা এবার ওঠো, আমরা খেতে বসব। আমার স্ত্রী সে ইঙ্গিত করেননি। হ্যাঁ, জানেন তো, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এখনও আমাদের কুর্তা পাতলুনের উপরে পড়ে থাকি, অর্থাৎ আমরা প্রাচ্যদেশীয়। সকলেই আরাম বোধ করলুম, কিন্তু সে যাত্রা ডিনার হলো না। সিঁড়ি দিয়ে নামবার সময় দেমিদভ জিজ্ঞাসা করলেন, আপনি রাশিয়ান শেখেন না কেন? আমি জিজ্ঞাসা করলুম, আপনি শেখাবেন? তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, উইথ প্লেজার। বেনওয়া বললেন, নো, নট উইথ প্লেজার, বলে আমার দিকে চোখ ঠাড় দিলেন। মাদাম বললেন, ঠিক বুঝতে পারলুম না। বেনওয়া বললেন, এক ফরাসি লন্ডনের হোটেলে ঢুকে বলল, ওয়েটার, ব্রিং মি আ কাটলেট প্লিজ। ওয়েটার বলল, উইথ প্লেজার স্যার। ফরাসি ভয় পেয়ে বলল, নো নো, নট উইথ প্লেজার, উইথ পটেটোস প্লিজ। বেনওয়া বিদগ্ধ ফরাসি, একটুখানি হালকা রসিকতা দিয়ে শেষ পাতলা মেঘটুকু কেটে দিয়ে টুক করে বেরিয়ে এলেন। মাদামও কিছু কম না, শেষ কথা শুনতে পেলুম, বাট আই শ্যাল গিভ ইউ কাটলেটস উইথ বোথ প্লেজার অ্যান্ড পটেটোস। রাস্তায় বেরিয়ে বেনওয়াকে অনেক ধন্যবাদ দিয়ে বললুম, এ দুটি যথার্থ খাঁটি লোক।